আজ আমি একটা অ্যানিভার্সারি থিম কেকের সম্পূর্ণ ডেকোরেশন সহ রেসিপির ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। এই বিয়ের মরশুমে বিভিন্ন রকমের এনগেজমেন্ট, বিভিন্ন অনুষ্ঠান চলছে, তো এই রকম কেকের অর্ডার এলে অবশ্যই কিন্তু এই ডিজাইনটা বানানো যেতে পারে। এটা ছিল আমার 1 পাউন্ডের একটা এগলেস কেক অর্ডার। তো সেই অনুযায়ী আমি এখানে দেখো আমার যে প্রফেশনাল হোমমেড প্রিমিক্সের রেসিপি সেটাই ইউজ করছি। এখানে খুব ভালোভাবে আমি এখানে 3 থেকে 4 মিনিট বিট করে নেব। আর জল, তেল, এসেন্স সমস্ত কিছুই আমি পরিমাণ মতন দিয়েছি এখানে। আর খুব সুন্দর করে দেখো এখানে বিট করে নিচ্ছি। ব্যাটারটা খুবই ভালোভাবে যেন মিশে যায় সেটাই লক্ষ্য রাখতে হবে। খুব ভালো করে দেখো আমার এখানে মিশ্রণটা রেডি হয়ে গেছে। এই পর্যায়ে এসে আমি 1 টিস্পুন আর 1/2 টিস্পুন তেল দিয়ে দিলাম, আর এসেন্সটাও দিয়ে দিয়েছি। তারপরে আরো আমি 1.5 থেকে 2 মিনিট ভালো করে বিট করে নেব, যাতে তেল আর এসেন্সটা এই ব্যাটারের সাথে মিশে যায়। খুব সুন্দর করে কিন্তু ব্যাটারটা মিশিয়ে নিতে হবে, এটা আমি বারবারই বলছি, নাহলে কিন্তু কেকটা স্পঞ্জি হবে না। আমার দেখো এখানে মেশানো হয়ে গেছে। এরপর তোমাদের স্প্যাচুলা দিয়ে দেখিয়ে দিচ্ছি কত সুন্দর রিবনের মতন একটা সিল্কি ব্যাটার রেডি হয়েছে। আর আগে থেকে আমি একটা 6 ইঞ্চির মোল্ড রেডি করে রেখেছিলাম বাটার পেপার আর তেল দিয়ে, তার মধ্যে সমস্ত ব্যাটারটা আমি ঢেলে নিচ্ছি। এই ধরনের এগলেস কেক গুলোর ক্ষেত্রে কিন্তু অবশ্যই একটা স্কিওয়ার দিয়ে চারিদিক থেকে কিন্তু সমানভাবে করে নিতে হবে। এইভাবে স্কিওয়ার দিয়ে যদি সমান করে নাও তাহলে বেক হওয়ার পর খুব সুন্দরভাবে একটা জালিদার কেক রেডি হবে। দেখো কেকটা আমি ওটিজির মধ্যে বেক করেছি 30 মিনিটের জন্য। কত নরম সফট স্পঞ্জি একটা কেক রেডি হয়ে গেছে। তোমাদেরকে আমি লেয়ার কাট করেও দেখিয়ে দিচ্ছি। খুব সুন্দরভাবে দেখো লেয়ার কাট হয়ে যাবে আমার। অবশ্যই কিন্তু ঠান্ডা হওয়ার পরেই কেকটা কাটতে হবে, কখনোই গরম অবস্থায় কেকটা লেয়ার কাট করা যাবে না। গরম অবস্থায় যখনই তুমি লেয়ার কাট করতে যাবে দেখবে কেকটা ভেঙে যাচ্ছে। ধীরে ধীরে দেখো আমি এখানে উপরের অংশটার যে লেয়ার করেছি আমি ওটা মিডিলের অংশে লাগিয়ে নেব। এখানে আমার 3টে লেয়ার হয়েছে খুব ভালো মতনই। এরপর আমি একটা বোর্ড নিয়ে নিয়েছি, বোর্ডের মধ্যে ক্রিম লাগিয়ে নিলাম, যেমন প্রথম লেয়ারটা বসিয়ে দেই সেভাবে বসিয়ে দিয়েছি। এরপর এটা রসমালাই কেকের অর্ডার ছিল, তাই রসমালাইয়ের যে দুধটা থাকে সেটা দিয়ে স্যুপ করে নিয়েছি। আর এখানে অল্প করে আমি ক্রিম দিয়ে দিয়েছি। ক্রিমটা ইভেনলি চারিদিকে স্প্রেড করে নিলাম। এরপর আমি রসমালাইয়ের মিষ্টিটা দিয়ে খুব সুন্দরভাবে ভরে নেব। সমস্ত অংশে যেন সমানভাবে দেখো রসমালাইয়ের মিষ্টি আর বাদামগুলো থাকে। আমি এখানে লেয়ারে 2টো মিষ্টি ইউজ করেছি, তোমরা যে যেমন পারো ইউজ করো, যাতে প্রত্যেকটা বাইটে মিষ্টির অংশগুলো পড়ে সেরকম ভাবেই। এখানে আমি 3 রকমের বাদাম ইউজ করেছি, আমন্ড, কাজু আর পেস্তা। খুব সুন্দরভাবে দেখো আমার লেয়ারটা হয়ে গেছে। এরপর আমি দ্বিতীয় লেয়ারটা বসিয়ে দিয়েছি। উপরের যে অংশটা কেটেছিলাম সেটাই বসিয়েছি, তাই মাঝের অংশ থেকে দেখো আমি এক্সট্রা যে স্পঞ্জটা ছিল আমি বলেছিলাম না কাটার সময় আমি লাগিয়ে নেব মাঝের অংশে, সেটাই আমি দেখো এখানে লাগিয়ে নিচ্ছি। কারণ ওজনে যেন আমরা কখনোই কাস্টমারকে কম না দেই কেকের ক্ষেত্রে। দেখো ওই জন্যই আমি এখানে এক্সট্রা স্পঞ্জটা লাগিয়ে নিলাম খুব ভালোভাবে। এরপর ধীরে ধীরে আমি স্পঞ্জটা সোপ করে নিচ্ছি। অবশ্যই কিন্তু সোপ করে নেবে, নাহলে ফ্রিজে রাখার পর ড্রাই হয়ে যাবে, যেটা আমি প্রত্যেকটা ভিডিওই বলে থাকি। এখানে একটু বেশি করেই দেখো ক্রিমটা দিয়ে দিয়েছি, কারণ মাঝের অংশে যে আমি স্পঞ্জটা রেখেছি কাটা স্পঞ্জটা সেটা যেন ভালোভাবে জোড়া লেগে যায় সেটা লক্ষ্য রাখতে হবে, তাই একটু বেশি করেই আমি এখানে ক্রিমটা দিয়েছিলাম। খুব সুন্দরভাবে মেকআপ করে নিয়েছি। এরপর দেখো আমি উপর থেকে বাদাম আর মিষ্টি একই রকম ভাবে লেয়ারের মধ্যে সাজিয়ে দিচ্ছি। যখন ভরে ভরে মিষ্টি আর বাদাম দিয়ে লেয়ারটা সাজাবে কেক গুলো খেতে খুবই সুন্দর লাগবে। তাই সবসময় বলবো কোয়ালিটির সাথে কখনোই কম্প্রোমাইজ করবে না, সবসময় কোয়ালিটি মেনটেন করবে, দেখবে আপনা হতেই তোমার কেকের অর্ডার আসবে। ধীরে ধীরে দেখো আবার আমি তৃতীয় লেয়ারটাও সোপ করে নিয়ে খুব ভালোভাবে এখানে ক্রিম দিয়ে ক্রাম কোটিং করে নেব। অবশ্যই কিন্তু ক্রাম কোটিং করবে, ক্রাম কোটিং না করলে কখনোই কিন্তু ফিনিশিংটা অল্প ক্রিমের উপর খুব সুন্দরভাবে আনা যাবে না। তাই ক্রাম কোটিং করে ফ্রিজের মধ্যে অন্তত 30 মিনিট রাখবে, হাতে যদি সময় থাকে, না হলে অন্তত 15 থেকে 20 মিনিট রাখার চেষ্টাই করবে, না হলে কিন্তু পারফেক্ট ভাবে একটা ফিনিশিং আনা যাবেই না। ক্রাম গুলো বারবার উঠে আসবে আর ফিনিশিংটাকে নষ্ট করে দেবে। এখানে আমার ক্রাম কোটিং করা হয়ে গেছে। আমি বোর্ডটা খুব ভালোভাবে কিচেন রুমাল দিয়ে ক্লিন করে নিলাম, যাতে এতটুকু ক্রাম না থাকে।
আমি এটা 30 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম ফ্রিজের মধ্যে কেকটা। তারপরেই দেখো অল্প অল্প করে ক্রিম দিয়ে খুব সুন্দর করে আমি এখানে ফিনিশিংটা করে নেব। আর ফ্রিজের মধ্যে যেহেতু আমি রেখে দিয়েছিলাম কেকটা সেট হতে, ক্রাম কোটিং করার পর আমার কোনো অসুবিধে হচ্ছে না এখানে ফিনিশিং করবার জন্য। যে ম্যাডাম আমাকে এই কেকটার অর্ডার করেছিলেন, উনি ওনাদের প্রত্যেকটা অনুষ্ঠানেই আমার কাছ থেকে কেকের অর্ডার করেন, আমার কাছ থেকে কেক নিয়ে যান। আর ওনার রিভিউ খুবই ভালো ছিল, উনি এগলেস কেকটাই বেশি নিয়ে থাকেন আমার কাছ থেকে। ধীরে ধীরে দেখো এখানে আমি যে একটু স্পঞ্জ দেখা যাচ্ছিল সেটাও আমি অল্প করে ক্রিম দিয়ে দিচ্ছি আর প্যালেট নাইফ দিয়ে ফিনিশিং করে নিচ্ছি। তোমরা যারা স্ক্র্যাপার ইউজ করতে চাও করতেই পারো, কোনো অসুবিধে নেই। এখানে দেখো আমার ফিনিশিংটা প্রায় হয়েই গেছে। এগলেস কেক গুলোর ক্ষেত্রে একটু যেন স্পঞ্জ দেখা যায় এরকম মনে হয়, কিন্তু ফিনিশিং করতে একটু সময় লাগে। ধৈর্য আর সময় দিলে নিশ্চয়ই পারা যায়। আর ধৈর্য রাখতেই হবে অবশ্যই কেকের যখন কাজগুলো করতে যাবে। ধৈর্য না থাকলে কেকের কাজ করা কঠিনই আছে। এখানে আমার ফিনিশিংটা হয়ে গেছে। আমি দেখো একটা স্পুন দিয়ে খুব সুন্দর একটা এফেক্ট করে দিচ্ছি। খুব ভালো লাগে দেখতে এই ডিজাইন গুলো। ম্যাডাম আমাকে কোনো রকমের কেকের ডিজাইন দেননি, আমি নিজের মতন করে একটা ডিজাইন করে দিয়েছি, ওনাদের খুবই পছন্দ হয়েছে। উনি খুবই খুশি এই কেকটার ডেকোরেশন প্লাস টেস্ট নিয়ে। উনি আমাকে অনেক রিভিউ দিয়েছেন আর খুবই আনন্দিত ছিলেন উনি রিভিউ দেওয়ার সময়। দেখো এখানে আমি সেলো টেপটা লাগিয়ে নিচ্ছি, তোমাদের সাথে এই টেকনিকটা শেয়ার করছি। যখন আমরা কেকের উপর কোনো নন এডিবল ফটো প্রিন্ট বসাতে যাব, তখন কিন্তু অবশ্যই এরকম সেলো টেপ দিয়ে সিকিউর করে নিতে হবে, যাতে সেলো টেপটা আটকানোর পর এই যে কেকটার কোনো খাদ্যগুণ যাতে না খারাপ হয় বা নষ্ট হয়, বা এই ফটোটা যে বসালাম এটাও যেন কোনো রকমের নষ্ট না হয়। দেখো খুব সুন্দর করে আমি কেটে নিয়ে এসেছি আর একটু সাইড করেই বসিয়ে নিয়েছি। আশা করছি ভিডিওটা দেখে তোমরা বুঝতে পারছো কিভাবে বসাতে হবে। খুবই ধীরভাবে বসাতে হয়েছে। এরপর দেখো আমি এখানে NU 24 নোজেল দিয়ে একটা প্যাটেল করে নিচ্ছি। আর এখানে আমি ড্রেসটা পিঙ্ক কালার ঠিক নয়, একটু বার্গেন্ডি কালারের মতন কালার করে নিয়েছি। খুব ভালোভাবে আস্তে আস্তে ধীরে ধীরে ড্রেসটা করে নিচ্ছি। আর সম্পূর্ণ ড্রেসটা আমি তোমাদের সাথে শেয়ার করেছি কিভাবে বানালাম, যাতে তোমরা এই ড্রেসটা বানাতে গিয়ে কোনো রকমের অসুবিধে না পড়ো। দেখো খুবই ধীরে ধীরে আমি কিন্তু কাজগুলো করছি এই পর্যায়ে। আর নোজেলের মুখটা দেখো কিভাবে আমি ধরেছি। দেখো উপর থেকে নিচের দিকে ইউ আকার করে আমি করে নিচ্ছি। এটা তোমরা যে কোনো রোজ নোজেল দিয়েও করে নিতে পারো, একই রকমের এই ডিজাইনটা হবে, কোনো অসুবিধে নেই। আর আমাকে পুরোটাই কমপ্লিট করতে হবে এখানে। যে এখানে ম্যানের যে ড্রেসটা আছে ওই কোট পর্যন্তই আমাকে এই ড্রেসটা কমপ্লিট করতে হবে। তাই ধীরে ধীরে দেখো আমি কিভাবে একই রকমের ইউ আকার করে করে ড্রেসটা বাড়িয়ে নিচ্ছি ম্যানের যে কোটের দিকে। আমি ভাবছিলাম নিচের অংশে একটু দিলে ভালো লাগবে, সত্যিই ভালো লাগছিল। আর আমি যেহেতু উপরের অংশ থেকে নিচের দিকে ড্রেসটা বানাচ্ছিলাম, তাই আমাকে আরো একবার করে এই ড্রেসের ডিজাইনটা করতে হয়েছিল। একবার ডিজাইন করে নেওয়ার পর আমি তার উপরে আরেকবার ডিজাইন করেছি, যাতে ড্রেসটা একটু ঘের মতন হয় দেখতে, যেন একটু ভালো লাগে সেজন্যই। কারণ এখানে যেভাবে বসানো থাকে এই ফটো প্রিন্টটা, সেই অনুযায়ী ড্রেসের সঙ্গে সামঞ্জস্য রক্ষা করবার জন্য এরকম দুবারই করে নিলে খুব সুন্দর একটা এফেক্ট আসবে। দেখো ধীরে ধীরে আমার খুব সুন্দরভাবে ড্রেসটা হয়ে গেছে। আমার যে অংশগুলোই মনে হচ্ছিল আর একটু পাপড়ি করে নিতে হবে, সেই অংশগুলোতে আমি নোজেল দিয়ে কমপ্লিট করে নিয়েছি। ড্রেসটার নিচের অংশে আমি আরেকটু ডিজাইন করে নিচ্ছি দেখো খুবই ধীরে ধীরে। এরপর উপরের অংশে যে রেড কালারের ড্রেসটা আছে ওই অংশে আমি একটা ছোট্ট স্টার নোজেল নিয়েছি, সেটা দিয়ে খুব ভালোভাবে একটা ডিজাইন করে নিয়েছি। এখানে একটু অফ হোয়াইট গোলাপি কালারেরই বলতে পারো ক্রিম নিয়েছি। একটু ক্রিম আমি মিশিয়ে ফেলেছিলাম গোলাপি কালার, তো সেটা দিয়ে এখানে রোজ করে নিচ্ছি। এখানে অবশ্যই আমি রোজ নোজেল ইউজ করেছি। R11 যে রোজ নোজেলটা পাওয়া যায়, তোমরা বেকারির দোকানে পেয়েই যাবে। খুব ভালোভাবে আমি দুটো রোজ বানিয়ে নিচ্ছি। এখানে দেখো আমি স্প্রে কালার ইউজ করছি, রেড স্প্রে কালার আর ইয়েলো স্প্রে কালার দিয়ে আমি দুটো রোজই কালার করে নেব। যেহেতু এখানে আমি একটু হালকা পিঙ্ক কালারের ক্রিম নিয়েছি, খুবই আস্তে করে বসিয়ে দিচ্ছি। আর
একটু দূর থেকেই আমি স্প্রেটা করছি, নাহলে কেকের উপর পড়বে স্প্রে কালারটা, তখন কেকটা দেখতে ভালো লাগবে না। আর রোজটা কিভাবে বানাচ্ছি তোমরা নিশ্চয়ই দেখে বুঝতে পারছো, ভিডিও যেভাবে দেখাচ্ছি ইংরেজি ইউ লেটারের মতন করে নিচ্ছি। দেখো কত সুন্দরভাবে আমার রোজগুলো তৈরি হয়ে গেল। আবার ইউলো যে ডাস্ট কালার পাওয়া যায় সেটা দিয়েও আবার স্প্রে করে নিলাম। এরপর ধীরভাবে আমি বসিয়ে দেব। দুটো দু কালারের আমি এখানে গোলাপ করেছি, তোমরা একই কালারেরই করে নিতে পারো, কোনো অসুবিধে নেই। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগছে। ভালো লাগলে প্লিজ চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলো না, যাতে সমস্ত ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো, তোমাদের লাইক শেয়ার কমেন্ট আমাকে নতুন নতুন কাজ করতে উৎসাহিত করে। দেখো কেকটার লুকই পরিবর্তন হয়ে গেল। আর তোমরা অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আমি এরকম নতুন নতুন ভিডিও তোমাদের জন্য বানাতেই থাকবো। দেখো ধীরে ধীরে একটু ড্রেসের মধ্যে আমি হোয়াইট কালার স্প্রিঙ্কেল, যেগুলোকে সুগার বলো বলা হয়, এগুলো ছড়িয়ে দিচ্ছি যাতে আরো দেখতে ভালো লাগে এই ড্রেসটা। এরপর আমি দূর থেকে একটু স্প্রে করে নিচ্ছি। দেখো সিলভার ডাস্ট, এটা তোমরা বেকারির দোকানেই পেয়ে যাবে। আমি অল্প করে এখানে স্প্রে করে নিলাম যাতে কেকটা আরো গ্লেজ দেয়, আরো দেখতে ভালো লাগে। এভাবেই দেখো আমি কেকটা কমপ্লিট করে ফেললাম। সবাই খুব ভালো থেকো, অনেক ধন্যবাদ তোমাদের।